নমস্কার বন্ধুরা, নবম শ্রেণী কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা 50 নম্বরের, এটাই হয়তো খুব সম্ভবত তোমাদের শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং এর ওপরই তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হওয়ার খুব সম্ভাবনা। তাই তোমরা খুব সিনসিয়ারলি খুব মনোযোগ সহকারে উত্তরগুলো করবে। তো এটি যেটা দেওয়া হয় যে তোমার প্রথম থেকে শেষ অবধি আজ অবধি যতগুলি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে তার থেকে মূলত বেশ খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো নিয়ে এই অ্যাক্টিভিটি টাস্ক করা হয়েছে, যেটার পূর্ণমান দেখো 50 নম্বর বলে দেওয়া হয়েছে আর কি। এই যে পূর্ণমান 50 নম্বরের, কাজেই এর উত্তরগুলো আমি করেছি। এর উত্তরগুলো তোমরা এরপরে ভিডিও দেখতে দেখতে পজ করে করে তোমরা লিখে নেবে। তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই, কারণ ভিডিওটি অনেক বড় হবে, বুঝতেই পারছো যে 50 নম্বরের। দেখে নাও, শর্ট প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি বলছি আর কি 9টির মতো। তারপর শূন্যস্থান পূরণ আছে, ঠিক ভুল উত্তর দিতে হবে, একটি দুটি শব্দে উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলো উত্তর 3 নম্বরের প্রশ্ন আছে। এরপর 5 নম্বরের, টোটাল 7 নম্বরের 7 দাগের অবধি প্রশ্ন আছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং চলো আমরা ভিডিওর উত্তরগুলি প্রশ্নের উত্তরগুলি সরাসরি শুরু করি। তো বন্ধুরা, এবার আমরা উত্তরগুলো দেখে নেব। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্বাইন্ড পার্ট 8 পরিবেশ ও ভূগোল নবম শ্রেণী। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হবে এবং 50 নম্বরের প্রশ্ন, তাই আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি বলার। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে করে দেখে নিও। তো দেখো, বলেছে যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একটা সৌরজগতের বহিস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হলো, 4টি অপশান দেওয়া আছে। এরা আকারে বড়, এরা নির্দিষ্ট কক্ষপথ আছে, এরা কঠিন শিলায় গঠিত, এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত। তো এর উত্তর হবে গয়েরটা, এরা কঠিন শিলায় গঠিত। এরপর একে দাগে দুইটা, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো, উত্তর হবে ক্ষয়েরটা কুমেরুবৃত্ত রেখা। ক্ষয়েরটা কুমেরুবৃত্ত রেখা, সরি এটা খ নয়, গয় হবে আর কি। কারণ এটা প্রথমে মকরকান্তি রেখা আছে, তারপর কর্কটকান্তি, তারপর কুমেরুবৃত্ত এবং সুমেরুবৃত্ত। এটা যেহেতু খটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, তাই তোমরা গয়েরটা লিখবে কুমেরুবৃত্ত রেখা। এরপর একে দেখে 3টা মানবিক সম্পদের একটি উদাহরণ হলো, মানবিক সম্পদের উদাহরণ দক্ষতা। তোমরা গয়েরটা লিখবে দক্ষতা। এরপর একে দেখে 4টা বিষুবরেখায় যুবতারার উন্নতি কোণ হলো 0 ডিগ্রি, কয়েকটা অপশান। একে দেখে 5টা বলেছে ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত। ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত, ক্ষয়েরটা। 6টা বলেছে ঠিক জোড়াটি নির্বাচন করো। ঠিক জোড়া এটা তোমরা লিখতে হবে গয়েরটা, মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জল ধারণ ক্ষমতা কম। এরপর 7টা বলেছে অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, দেখো অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, গয়ের অপশানটা। এরপর 8টা বিদার এই যে অগ্নোদ্মের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো লাভা মালভূমি। এরপর 9টা ঠিক জোড়াটি নির্বাচন করো। এটা তোমাদের লিখতে হবে কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। এবার শূন্যস্থান পূরণ দিয়েছে, যেটা 1টা হচ্ছে দাগিমা রেখাংশগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে। এর উত্তর হবে দাগিমা রেখাংশগুলি ওই ড্যাশের জায়গায় সমকোণে, অর্থাৎ 90 ডিগ্রি একটা সমকোণের মান তোমরা জানো, তো তোমরা এখানে লিখবে সমকোণে ছেদ করেছে। 2টা বলেছে আবহ বিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে বলে ড্যাক্স, তাকে হচ্ছে রেগোলিথ বলে, রেগোলিথ। এরপর 3টা দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো ড্যাশ, তিস্তা। বাক্যটি সঠিক হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। নিরক্ষরেখার অভিকর্ষের মান সর্বাধিক, এটি হচ্ছে ভুল। তো 1টা তোমরা লিখবে ভুল। 2টা বলেছে কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়নবায়ু বাম দিক থেকে বেঁকে প্রবাহিত হয়, এটা ভুল। এরপর 3টা অচিরাচরিত শক্তির উৎস একটি জোয়ার ভাটা শক্তি, এটি ঠিক। এরপর 4 দাগে বলেছে, দেখো একটি বা দুটি শব্দের উত্তর দিতে বলেছে। বলা হয়েছে 4 দাগের 1-এর কোনো স্থানের দাগিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিপাত স্থানের দাগিমা কত হবে। তো এর উত্তর তোমরা লিখবে কোনো স্থানের দাগিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিপাত স্থানের দাগিমা হবে 180 - 24 ডিগ্রি সমান 156 ডিগ্রি।
4 থেকে 2 একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম হলো তিব্বত মালভূমি। এবার 4-এর 3-এরটা বলেছে কোনো জলবায়ু অঞ্চলে রাসায়নিক অববাহিকা বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়, তাকে কী বলে? এটা লিখতে হবে যে আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। এরপর 5-এর থেকে সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে, কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলো উল্লেখ করো। তো দেখো, কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি হলো 1 কার্যকারিতা, 2 উপযোগিতা বা অভাব মোচনের ক্ষমতা, 3 গ্রহণযোগ্যতা, 4 সার্বজনীন চাহিদা, 5 পরিবেশ মিত্রতা। 5-এর 2-এরটা বলেছে জিপিএসের 2টি ব্যবহার উল্লেখ করো। তো জিপিএসের 2টি ব্যবহার হলো ভূপৃষ্ঠের কোনো স্থানের সঠিক অবস্থান ও উচ্চতা নির্ণয় করতে এবং যানবাহন চলাচলের সঠিক দিশা দেখাতে জিপিএসের প্রয়োজন হয়। নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কী কী? তো উত্তরটা দেখো, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি নিম্নরূপ। কৃষি জমিতে সেচের কাজে অতিরিক্ত নদী ও খালের জল ব্যবহারের ফলে জমি লবণাক্ত হয়ে পড়ে। এছাড়া 2-এর নদী ও খালের জল অতিরিক্ত ব্যবহারের ফলে নদী ও খালের নব্যতা কমতে থাকে। শিল্পক্ষেত্রে বর্জ্য নিষ্কাশনের নদী ও খালের জল অতিরিক্ত ব্যবহারের জল দূষণের মাত্রা বৃদ্ধি পায়। 4-এর পয়েন্ট হচ্ছে পরিবহনের কাজে নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ফলে জলের দূষণের মাত্রা বৃদ্ধি পায়। তো এবারে 5 থেকে 4-টা দেখো, আবহাওয়া বিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। উত্তরটা আমি বলছি, মৃত্তিকায় বসবাসকারী বহু প্রাণী তাদের বাসস্থান তৈরির জন্য শিলার যান্ত্রিক আবহাওয়া বিকার ঘটায়। যেমন খরগোশ, ইঁদুর, খ্যাঁকশিয়াল, পেইরি কুকুর, কেঁচো প্রভৃতি প্রাণী সরাসরি শিলার মধ্যে গর্ত করে শিলাকে চূর্ণ বিচূর্ণ করে। আবার প্রাণীদের বর্জ্য পদার্থ এবং মৃতদেহ নিঃসৃত জৈব অ্যাসিড শিলার রাসায়নিক বিয়োজনে সাহায্য করে। এবারে 6-এর দাগের বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? উত্তরটা বলছি, দেখো, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কারণ আমরাও পৃথিবীর আবর্তন গতির সঙ্গে মানও গতিতে ঘুরছি, তাই আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না। তো আমরা এটা মান যেটা দেওয়া আছে, এই মানটা যে একটা সমগতিতে ঘুরছি হবে, এটা আমার প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আমি যেখানে ভুল হবে বলে দেবো। এই মানের জায়গায় তোমরা সমগতিতে লিখবে, কারণ পৃথিবীর আবর্তন গতির সঙ্গে আমরা সমগতিতে ঘুরছি, তাই পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না। বা 6 থেকে 2-টা, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। পৃথিবীর প্রায় 90% লোক সমভূমি অঞ্চলে বসবাস করে শুধুমাত্র জীবনধারণের পক্ষে অনুকূল প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ থাকার জন্য। যেমন 1 কৃষিকাজের সুবিধা। নদী গঠিত সমভূমি অঞ্চল উর্বর পলিমাটি দিয়ে গঠিত বলে পৃথিবীর অধিকাংশ কৃষিকাজ সমভূমি অঞ্চলে হয়ে থাকে। এরপরে 2-টা শিল্প স্থাপনের সুবিধা। শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্যতা, উন্নত পরিবহন ব্যবস্থা, ঘন জনবসতি ও চাহিদাযুক্ত বাজার সমভূমি অঞ্চলে থাকায় এখানে ধাতব এবং কৃষিভিত্তিক উভয় প্রকার শিল্পই স্থাপিত হতে দেখা যায়। 3-টা বলছে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। সমতল ভূপ্রকৃতির কারণে সড়কপথ ও রেলপথ সহজে নির্মাণ করা যায়, ফলে এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে সহজে পরিবহন ও যোগাযোগ রক্ষা সম্ভব হয়েছে। এবার 6 থেকে 3-টা আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। তো আমি বলে দিচ্ছি, দেখো আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। উৎপত্তি: অগ্ন্যুৎপাতের কারণে লাভা, সিল্ডার ও ভস্ম সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় আগ্নেয় পর্বত। প্রাকৃতিক শক্তি ক্ষয়কাজের ফলে এই পর্বত তৈরি হয়, ক্ষয়জাত পর্বত। শক্তি: আন্তর্জাত শক্তি এই পর্বত সৃষ্টির জন্য দায়ী, আর ক্ষয়জাত পর্বতের ক্ষেত্রে হবে বহির্জাত শক্তি এই পর্বত সৃষ্টির জন্য দায়ী। আকৃতি: আগ্নেয় পর্বত শঙ্কু আকৃতির হয়, প্রধানত গম্বুজের মতো হলেও যে কোনো আকৃতির হতে পারে ক্ষয়জাত পর্বত। এবার নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও। 2টি দেওয়া আছে, দিগন্ত রেখা, ধ্রুবতারা। তো দেখো, দিগন্ত রেখা, কোনো বড় ফাঁকা মাঠে দাঁড়ালে দূরে মনে হয় আকাশের মাটিতে মিশে গেছে, তেমনি সমুদ্র তীরে দাঁড়ালে দূরে মনে হয় জল আকাশকে ছুঁয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এটি ঘটছে।
পৃথিবীর গোলাকার বলেই ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় দিগন্তরেখার বিস্তৃতি তত বাড়ে এবং আকৃতিও বৃত্তচাপের মতো হয়। উত্তর গোলার্ধে ধ্রুবতারাকে আমরা নিরক্ষরেখায় 0 ডিগ্রি কোণে দেখি। নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাওয়া যায় ততই ধ্রুবতারা উঁচুতে উঠতে উঠতে উত্তর মেরুতে দেখি একেবারে মাথার ওপরে 90 ডিগ্রি কোণে। পৃথিবীর সমতল হলে সকল স্থান থেকেই ধ্রুবতারাকে একই উন্নতি কোণে দেখা যেত। এবার সাথে দাগে 2 বলেছে, উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা অববাহিকাগ্রস্ত হয়। চিত্রসহ ব্যাখ্যা করো। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া শিলা কিভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখো। উত্তরটা বলছি দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে যান্ত্রিক অববাহিকার তুষার খণ্ডীকরণ প্রক্রিয়াটি বিশেষভাবে প্রাধান্য লাভ করে থাকে। এই প্রক্রিয়ায় অতিরিক্ত শীতলতার সংস্পর্শে এসে উচ্চ পার্বত্য অঞ্চলের শিলা ফাটলের মধ্যে আবদ্ধ জল বরফে পরিণত হয় এবং আয়তনে বেড়ে ফাটলের গায়ে প্রচণ্ড চাপ দিতে থাকে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটি চলতে থাকলে শিলার ফাটলটি আরও বেড়ে যেতে থাকে এবং অবশেষে মূল শিলাদেহ থেকে শিলাস্তর খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ে। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলা মধ্যস্থ লৌহযুক্ত খনিজের সাথে অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ায় শিলার বিয়োজন ঘটিয়ে থাকে। এই প্রক্রিয়ায় লোহা ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয় ও শিলা সহজেই ভঙ্গুর হয়ে পড়ে। এই প্রক্রিয়ায় শিলার ওপরে হলদে বাদামি ছোপ বা মরচে পড়তে দেখা যায়। এর উদাহরণ হচ্ছে উড়িষ্যার বোলানি ও ঝাড়খণ্ডের দক্ষিণাংশে কিরিবুরুর লৌহ সমৃদ্ধ উচ্চভূমিতে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া লক্ষ্য করা যায়। 7 পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়। উত্তরটা বলছি, মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। যেমন 1 ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শরৎকাল ও শীতকাল এই 4টি প্রধান ঋতু পর্যায়ক্রমিকভাবে পরিলক্ষিত হয়। 2 অনিশ্চিত ও অনিয়মিত অসম বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের মোট বৃষ্টিপাতের প্রায় 90% ঘটে মৌসুমি বায়ুর আগমনে, কিন্তু মৌসুমি বায়ু খামখেয়ালি প্রকৃতির হওয়ায় এর প্রভাবে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত যেমন অনিশ্চিত তেমনি অনিয়মিত। 3 আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালের শেষে দক্ষিণের সমুদ্র থেকে মৌসুমি বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং সমগ্র পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটায়। তাই পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির। আবার শীতকালে পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি বায়ু দক্ষিণ দিকে ফিরতে থাকে। স্থলভাগ থেকে প্রবাহিত এই বায়ুর জলীয় বাষ্প থাকে না বলে বৃষ্টির সম্ভাবনা থাকে না, তাই শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। 4 বলেছে বিপরীতমুখী বায়ুপ্রবাহ। মৌসুমি বায়ুর আগমনের পশ্চিমবঙ্গে বায়ুপ্রবাহ দক্ষিণ থেকে উত্তরমুখী এবং প্রত্যাগমনকালে উত্তর থেকে দক্ষিণমুখী হয়। উষ্ণতা। মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে আকাশ মেঘে ঢেকে যায়, বৃষ্টিপাত ঘটে, ফলে উষ্ণতা অনেকটা কমে যায়। তো 9ম শ্রেণীর এই যে কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক সমস্ত উত্তর আমি বলে দিলাম। তোমরা আস্তে আস্তে ভিডিওটি পজ করে উত্তরগুলি লিখে খাতায় লিখে নেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পরবর্তী সাবজেক্টগুলো তাহলে পেয়ে যাবে আর কি, নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে। ভিডিওটি শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।